ভারতের ভূগোলের যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব, এটা হচ্ছে ভারতের খনিজ সম্পদ। দেখো, মোটামুটি দুটো বা তিনটে অংশ ভাগ ভাগ করে আমরা এই ক্লাসটা করাবো, কারণ বড় টপিক, প্রচুর ইনফরমেশন রয়েছে। তো প্রত্যেকে হেডিং করো ভারতের খনিজ সম্পদ। গত ক্লাসে আমি ভারতের কৃষি শেষ করেছিলাম ভূগোল ক্লাসে। আজকের টপিক ভারতের খনিজ সম্পদ। প্রথমেই আমরা যেমন ভারতের কৃষির ক্ষেত্রে উৎপাদিত শস্যকে আমরা ভাগ করেছিলাম, এই একইভাবে ভারতে প্রাপ্ত খনিজ সম্পদকে আমরা শ্রেণীবিভাগ করে একটা বুঝে নেব যে কোন কোন খনিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা আমাদের থেকে কোশ্চেন আসে বা আমাদের পড়ার প্রয়োজন, বা ভারতের উল্লেখযোগ্য খনিজ সম্পদ সম্পর্কেও এই ছোট্ট টপিকটা আমরা এই শ্রেণীবিভাগের মাধ্যমে বুঝতে পারবো। দেখো কিভাবে ভাগ করা যায়। মোটামুটি ভাগ করা যায় দু ভাগে। কি কি? একটা হচ্ছে ধাতব খনিজ, আর একটা হচ্ছে অধাতব খনিজ। একটা ধাতব খনিজ আর একটা হচ্ছে অধাতব খনিজ। যে ধাতব খনিজ বললাম, এই ধাতব খনিজকে আবার তিনটে ভাগে ভাগ করতে পারি। যে ধাতব খনিজকে কি কি, একটাকে ভাগ করা যায় যে লৌহ বর্গীয়। ওকে, নেক্সট হচ্ছে, নোট ডাউন করো, যে লৌহ সংকর, আর ফোর্থ টাইপ হচ্ছে লৌহ বর্জিত। দেখো, নাম শুনেই মোটামুটি আইডিয়া পাওয়া গেছে। একটা লৌহ বর্গীয় উদাহরণ লেখাবো আমি, হ্যাঁ কি না, যেটা একদম ডিরেক্ট লোহা। আর একটা হচ্ছে লৌহ সংকর, ওকে, হ্যাঁ কি না, যেটা লৌহ থেকে প্রাপ্ত বা লৌহর সংকর প্রকৃতির, আর যার মধ্যে লোহার কোনো উপাদান একটুও বর্তমান নয়। এক্সাম্পল না দিলে কিন্তু বোঝা মুশকিল। লৌহ ভূবর্গীয় এক্সাম্পল হচ্ছে লোহা, যাকে আমরা আকরিক লোহা বলতে পারি, আকরিক লোহা বলা চলে। লৌহ সংকর এক্সাম্পল কি বুঝবো? নিকেল, ম্যাঙ্গানিজ, আর কি হবে? টাংস্টেন। ওকে, এগুলো হচ্ছে লৌহ সংকর, হ্যাঁ কি না। এবার লৌহ বর্জিত, দেখো লৌহ বর্জিত খনিজই কিন্তু বেশি। বলতে কি কি, নোট ডাউন করো, যে তামা, টিন, জিঙ্ক, বা যাকে আমরা বাংলায় দস্তা বলে থাকি, সোনা, রূপো, অ্যালুমিনিয়াম, এইগুলোতে লোহার কোনো ব্যাপারই নেই, লোহার সঙ্গে সম্পর্কিতই নয়, তাই এগুলোকে বলতে পারি লোহা বর্জিত। হচ্ছে, চলো একইভাবে অধাতবে কটা ভাগ করতে পারি? অধাতবকে ভাগ করা যায় চারটে ভাগে। কি কি? প্রথমে হচ্ছে খনিজ জ্বালানি সম্পর্কিত। প্রথমটা হচ্ছে জ্বালানি সম্পর্কিত। জ্বালানির পরে আর একটা হচ্ছে, নেক্সট হচ্ছে রাসায়নিক, যেটা রাসায়নিক হিসাবে ব্যবহার সম্পর্কিত। আর একটা হচ্ছে নির্মাণ সম্পর্কিত, কোনো কিছু একটা ম্যানুফ্যাকচারিং, সে ঘর হতে পারে, ব্রিজ হতে পারে, ম্যানুফ্যাকচার সম্পর্কিত। আর কি? আর হচ্ছে আদার্স বলতে পারি, আদার্স বা অন্যান্য কোনো যদি ভাগ থাকে। তাহলে এর এক্সাম্পলগুলো কিভাবে দেখবো? জ্বালানি ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন খনিজ কি হতে পারে? এক্সাম্পল কি বলবে? সহজ এক্সাম্পল, কিন্তু সহজ এবং ইম্পর্টেন্ট বলা পেট্রোল, উচিত ডিজেল, না। পেট্রোল মানে পেট্রোল পেট্রোলিয়াম, ডিজেল স্যার ডিজেলটাকে হাইড্রোজেন। একসঙ্গে যেটা বলতে পারি সেটা হচ্ছে খনিজ তেল। তো নোট ডাউন করে নাও, খনিজ তেল। তার থেকেও কিন্তু একটা তোমরা এখনো মিস করে যাচ্ছ, উল্লেখযোগ্য খনিজ জ্বালানি ক্ষেত্রে ব্যবহৃত হয়, কয়লা। কয়লা। কয়লা কয়লা এছাড়া খনিজ গ্যাস হতে পারে, বিভিন্ন যে যে ভূতাপীয় যে গ্যাস বর্তমান। চলো, রাসায়নিক হিসাবে কি কি বর্তমান? রাসায়নিক শিল্প হিসাবে, রাসায়নিক খনিজ হিসাবে যেগুলো রাসায়নিক শিল্পতে পাওয়া যায়, বলা যাবে, লিখে রাখো, বিভিন্ন ধরনের লবণ, ডলোমাইট, বিভিন্ন লবণ, ডলোমাইট। ওকে, নির্মাণ, ঘর বা বিভিন্ন নির্মাণ ক্ষেত্রে ব্যবহৃত, মার্বেল, হ্যাঁ কি না, চুনা পাথর, মার্বেল, চুনা পাথর, এইগুলো প্রত্যেকটা হচ্ছে বলতে পারি নির্মাণ ক্ষেত্রে ব্যবহার করা। এরপর আদার্স বলতে কি? খনিজ বলতে মানে অলওয়েজ কি মানে ওরকম মাটির নিচ থেকে হ্যাঁ, একদমই তাই। উত্তোলন করতে হবে? হ্যাঁ,
এছাড়া তো দেখো খনিজ তো সেটাই বুঝি আমরা যে মাটি থেকে আকরিক হ্যাঁ হিসাবে প্রাপ্ত, হ্যাঁ কি না? চল, হ্যাঁ আদার্স বলতে হ্যাঁ কি? আদার্স বলতে যেটা এই কোনোটাই ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে না, যেমন অভ্র। অভ্র দিয়ে কোশ্চেন প্রায়ই আসে। অভ্র উল্লেখযোগ্য খনিজ, কিন্তু না সেটাকে জ্বালানি বলবো, না সেটাকে রাসায়নিক বলবো, না অন্য কিছু। বা গ্রাফাইট, এইগুলোকে আমরা আদার্সের মধ্যে রাখতে পারি। ওকে, তাহলে এখান থেকে মোটামুটি এই যে যেটুকু আমি করালাম এটুকুর মধ্যে খনিজ সম্পদের শ্রেণীবিভাগটা পাওয়া যাবে। তাহলে বলে রাখি, খনিজ সম্পদকে ভাগ করতে পারি খনিজ, ধাতব খনিজ একটা, অধাতব খনিজ একটা, হ্যাঁ কি না? এবার ধাতব খনিজ যদি ভাগ করা হয় লৌহবর্গীয়, লৌহ সংকর আর লৌহ বর্জিত, তার এক্সাম্পল করলাম। এদিকে অধাতব যে খনিজ, একে চারটে ভাগ করতে পারি: জ্বালানি, রাসায়নিক, নির্মাণ আর হচ্ছে আদার্স, হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে, কোনো ডাউট থাকলে আমাকে বলবে, হয়েছে? এরপর কিন্তু ডিরেক্ট আমরা এই সব থেকে ইম্পর্টেন্ট আজকের যে আলোচনার বিষয়, একটা ক্লাসই নিয়ে নেবে, সেটা হচ্ছে সম্পূর্ণ কয়লা নিয়ে আলোচনা, হয়েছে? ভালো করে দেখো, হয়েছে না হয়নি? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। কমপ্লিট? যতটুকু হ্যাঁ বললাম স্যার হয়েছে? হয়েছে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার চল, হয়েছে নেক্সট স্যার। হেডিং করো কয়লা বলে। নেক্সট হেডিং করো কয়লা। নেক্সট হেডিং করো সব থেকে গুরুত্বপূর্ণ খনিজ কয়লা। দেখো, এতগুলো যে খনিজ সম্পদ দিয়ে আলোচনা করলাম, যেমন কৃষির ক্ষেত্রে কৃষিজ কৃষিজ যে উৎপাদিত শস্য অনেকগুলোর মধ্যে আমরা ধান, গম, আখ, চা, কফি এগুলোর উপর বেশি গুরুত্ব দিয়েছি, এগুলোকে স্পেশাল পয়েন্ট করে লিখিয়েছি। একইভাবে সব খনিজ সম্পদ ডিটেলসে লেখানো পসিবল নয়, তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলোই আমরা লেখাবো, যার মধ্যে প্রথমে হচ্ছে কয়লা। এবার তোমরা প্রত্যেকেই জানো, এই কয়লাকে যদি শ্রেণীবিভাগ করা হয় কয়ভাবে ভাগ করতে পারি? জানি, কিন্তু বলে ফেলো তাড়াতাড়ি। 4 ভাগে ভাগ চার করা যায়। চলো, নোট ডাউন করো, নোট চার ডাউন করো। 4 ভাগে ভাগ করা যায়। এই 4টে ভাগ দিয়ে প্রচুর কোশ্চেন আসে। কি? প্রথম ভাগটা কি? অ্যানথ্রাসাইট। ইন্টারস্টাইল অ্যানথ্রাসাইট, বিটুমিনাস লিগ অ্যানথ্রাসাইট, তারপরে বলো শুনছি, কমপ্লিট করো। বিটুমিনাস বিটুমিনাস, বিটুমিনাস লিগনাইট আর পিট। লিগনাইট আর পিচ। নোট নোট ডাউন করে নাও। অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট, আর হচ্ছে পিট। মনে থাকবে? চলো, এই যে এইভাবে যে লেখাচ্ছি এতে কিন্তু মনে রাখার সম্ভাবনা বেশি থাকে। চলো, এর মধ্যে প্রত্যেকটার আমরা মানে একটু টপিক ওয়াইজ আলোচনা করব। প্রথমে যেটা যেটা লিখবো যে কার্বন। কার্বন বলে হেডিং করো। তাহলে কার্বনের পরিমাণ অ্যান্থ্রাসাইটে কত পার্সেন্ট হয়? প্রায় 85 to 90% কার্বন পার্সেন্টেজ, তাই খুব বেশি তাপ উৎপন্ন করতে সক্ষম। বিটুমিনাসে কত হয়? বিটুমিনাসে হয় 50 to 85%। লিগনাইটে কত হয়? 30 to 35%। পিট কয়লায় কত হয়? পিট কয়লা হচ্ছে 30%-এর কম। 30%-এর কম। এটা হচ্ছে কার্বনের পরিমাণ, হ্যাঁ কি না? চলো, নেক্সট পয়েন্ট আমরা যেটা আলোচনা করব, এই কয়লার রং এগুলো দিয়ে প্রশ্ন আসে। কেউ বলতে পারবে অ্যান্থ্রাসাইটের রং কিরকম হয়? বলতে বলতে পারবে? উজ্জ্বল কালো স্যার, উজ্জ্বল কালো। কালো, উজ্জ্বল উজ্জ্বল কালো, কালো। উজ্জ্বল কালো। উজ্জ্বল করে উজ্জ্বলতা থাকবে, যেহেতু কার্বন পার্সেন্ট বেশি, কিন্তু কালো বর্ণের হচ্ছে। আচ্ছা, এটা এটা কি বর্ণের? বিটুমিনাস। বিটুমিনাস হচ্ছে নর্মাল কালো। এই কারণে বিটুমিনাসকে কি বলা হয়? বিটুমিনাসকে বলা হয় ব্ল্যাক কোল। মনে থাকবে? বিটুমিনাসকে এই কারণে বলা হয় ব্ল্যাক কোল। কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। চলো, লিগনাইটে কিরকম কালার হয়? লিগনাইট দেখতে হয় বাদামি বর্ণের। তাই এটাকে কি বলা হয়? তাই এটাকে বলা হয় ব্রাউন কোল। দেখো, আমার কাছে যে ইনফরমেশন রয়েছে বলে রাখছি। এরপরে পিটের বর্ণ কিরকম হয়? পিটের বর্ণ হয় হালকা বাদামি। হালকা বাদামি বর্ণ, হালকা বাদামি। মনে থাকবে? এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। এরপরে এটা তো হলো। এরপরে যেটা আমাদের যেটা জানার দরকার, যে ভারতে সব থেকে বেশি কোন ধরনের কয়লা পাওয়া যায়? বিটুমিনাস। বিটুমিনাস। লিখে নাও। এটা হচ্ছে একদম বক্স করে নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। লিখে নাও, 80% ভারতের। ঠিক আছে? এই ইনফরমেশন মনে থাকে। বিটুমিনাস একদম সমস্ত কয়লার মধ্যে ভারতের ক্ষেত্রে বলছি 80% পাওয়া যায়, হচ্ছে।
এরপরে নেক্সট পয়েন্ট, প্রাপ্তিস্থান। প্রাপ্তিস্থান অর্থাৎ এই ধরনের কয়লা কোথায় কোথায় কি পাওয়া যায়। অ্যান্থ্রাসাইট কোথায় পাওয়া যায়? অ্যান্থ্রাসাইট পাওয়া যায় হচ্ছে দামোদর উপত্যকা। দামোদর উপত্যকা অর্থাৎ যেটাকে আমরা কি বলতে পারি, ছোট নাগপুর মালভূমি অঞ্চল। এখানে কিন্তু অ্যান্থ্রাসাইট পাওয়া যায়, বাট খুব কম পরিমাণে। হ্যাঁ কি না? বিটুমিনাস কোথায় পাওয়া যাবে? বিটুমিনাসও দামোদরে উপত্যকায় পাওয়া যায়, যেটাকে আমরা ছোট নাগপুর মালভূমি বলি। এছাড়াও আর একটা জায়গাতেও কিন্তু এই এই বিটুমিনাস কয়লা পাওয়া যায়, বলতে পারবে কোথায়? লিখে রাখো, সাতপুরা রেঞ্জ। সাতপুরা রেঞ্জ। যা প্রত্যেকে একটু মিউট করে দাও, আমার কানে একটু আওয়াজ আসছে। সাতপুরা রেঞ্জ। বলছিলাম অ্যান্থ্রাসাইট কয়লাটা জম্মু কাশ্মীরেও পাওয়া যায়, এটা আমি একটা ইনফরমেশন পেয়েছিলাম। অ্যান্থ্রাসাইট যদি তুমি বলো, জম্মু কাশ্মীর, দার্জিলিং, আসাম, এই পাহাড়ি অঞ্চলে যেগুলো পাওয়া যায় না, সেইগুলো পিট কয়লা। ওকে, জম্মু কাশ্মীর আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, দার্জিলিং বা মানে পরবর্তী নর্থ ইস্টের রাজ্য আসাম, এইগুলোতে কিন্তু পিট কয়লার পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, পিট কয়লা পাওয়া যায়। আমার কাছে কিন্তু এই ইনফরমেশন সেই অর্থে নেই যেখানে অ্যান্থ্রাসাইট কয়লা কোনো পর্জল অঞ্চলে কিন্তু পাওয়া যাচ্ছে, এরকম কিন্তু নেই ইনফরমেশন। কেন বলছি ভালো করে শোনো, আমি একটু পরেই লেখাতে আরম্ভ করবো। কয়লা ক্ষেত্র শ্রেণীবিভাগ। ভারতে না দুই প্রকার কয়লা ক্ষেত্র রয়েছে, একটা গন্ডোয়ানা আর একটা টার্সিয়ারি। গন্ডোয়ানা বলতে যেটা প্রায় 28 থেকে 30 কোটি বছর পূর্বে, পার্মিয়ান যুগে যেটা আছে, সেইখান থেকেই মেনলি বিটুমিনাস আর অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায়। এগুলো কোন কোন জায়গা? পশ্চিমবঙ্গের কাছাকাছি বলতে পশ্চিমবঙ্গে সামান্য পরিমাণ হলেও ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, এই অঞ্চলগুলো। ঠিক আছে। আর টার্সিয়ারি বলতে কোথায় বলতো, যেখানে এই 6 থেকে 7 কোটি বছর আগে শুরু হয়েছে, এখানে পাওয়া যায় নিকৃষ্ট মানের কয়লা, অর্থাৎ পিট। কথাটা বোঝা গেলে, পিট আর কিছুটা লিগনাইট। এটা হচ্ছে জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, সিকিমের কিছু অংশ, পার্বত্য অঞ্চলগুলো পাওয়া যায়। আমি এক্ষুনি নোট ডাউন করাবো যদি তুমি আমাকে ইনফরমেশন পাও। আমার ওরকম যে অ্যান্থ্রাসাইট পাওয়া যায় জম্মু কাশ্মীরে, আমি কিন্তু শুনিনি। যদি পেয়ে থাকে না, এটা জম্মু কাশ্মীরে পাওয়া যায় পিট কয়লা, তামিলনাড়ুতে পাওয়া যায় লিগনাইট কয়লা, নাভেলি সব থেকে বৃহত্তম লিগনাইট খনি। তো এই ব্যাপারগুলো আমি একটু পরে নোট ডাউন করে দেবো। তবে যদি কেউ একটু এরকম কোনো ইনফরমেশন পাও আমাকে জানিও, আমি কিন্তু তোমার রেকটিফাই করে নেবো। তবে বলতে পারি এটা কিন্তু জম্মু কাশ্মীরে বা পাহাড়ি অঞ্চলে কখনোই কিন্তু অ্যান্থ্রাসাইট বা বিটুমিনাস পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক আছে, ওকে চল ওকে চল স্যার, দেখেন। নেক্সট। তামিলনাড়ু। তামিলনাড়ু পুডুচেরি, যেটাকে আমরা পন্ডিচেরি নামে পরিচিত, এই অংশে কিন্তু লিগনাইট পাওয়া যায়। আর হচ্ছে পিট বলেই দিলাম। জম্মু কাশ্মীর, দার্জিলিং, আসাম। লেখা হয়েছে, কমপ্লিট। রেসপন্স করো। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। চলো এরপরে, এরপরে নেক্সট হেডিং করবে কয়লা ক্ষেত্র। এই কয়লা ক্ষেত্র একটার মধ্যেই, যে ছকের মধ্যে লেখাবো এখানেই কিন্তু সবগুলো কভার করব। কয়লা ক্ষেত্র। দেখো, প্রথমে আমরা ভাগ করলাম কয়লা, মানে যেটাকে কয়লার শ্রেণী ভাগ করলাম কার্বন পার্সেন্টের উপর ভিত্তি করে। এরপর আমরা করছি কয়লা ক্ষেত্রের ভাগ। এই কয়লা ক্ষেত্রে কটা ভাগ ভাগ করতে পারি লিখে নাও, এক্ষুনি বলেই দিয়েছি। দুটো ভাগ। কি কি? একটা হচ্ছে গন্ডোয়ানা কয়লা ক্ষেত্র, নোট ডাউন করবে যে গন্ডোয়ানা কয়লা ক্ষেত্র, গন্ডোয়ানা কয়লা ক্ষেত্র। আর একটা হচ্ছে টার্সিয়ান কয়লা ক্ষেত্র, নোট ডাউন করো, টার্সিয়ান কয়লা ক্ষেত্র। ওকে, এইবার প্রথমে আলোচনা করে নিই গন্ডোয়ান কয়লা ক্ষেত্র। দেখো, এটা কার্বনিফেরাস যুগে ও পার্মিয়ান যুগে সৃষ্ট। ঠিক আছে, জাস্ট দুটো যুগের নাম লিখে নাও। একটা কার্বনিফেরাস যুগ, কার্বনিফেরাস, ও পার্মিয়ান যুগে সৃষ্ট, পার্মিয়ান যুগে সৃষ্ট। ওকে, সময়টা একটু বলে দেওয়া দরকার। 28 থেকে 30 কোটি বছর পূর্বে। দেখো, প্রথম ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন, এই গন্ডোয়ানা কয়লা ক্ষেত্রে কি ধরনের কয়লা পাওয়া যায়? এখানে পাওয়া যায় কিন্তু বিটুমিনাস ও অ্যান্থ্রাসাইট। বিটুমিনাসটা সব থেকে বেশি পাওয়া যায়, বিটুমিনাস ও অ্যান্থ্রাসাইট।
মনে থাকবে। ভারতের প্রায় 98% কয়লা খনি এই টাইপের হচ্ছে। এরপর আমাদের কিন্তু পয়েন্ট করে করে কোন রাজ্যে কোথায় কোথায় কি কি আছে এটা কিন্তু আমাদেরকে পরপর করতে হবে। প্রথম যে রাজ্য নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ঝাড়খণ্ড, আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডের মধ্যে উল্লেখযোগ্য কি কি রয়েছে বলো, ঝাড়খণ্ডের উল্লেখযোগ্য কি কি আছে বলা উচিত। প্রথমেই যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ঝরিয়া। ঝাড়খণ্ডের ধনিয়া। ঝরিয়া লিখে নাও, ঝরিয়া। ব্যাকেটে লেখো বৃহত্তম, ভারতের বৃহত্তম কয়লা খনি ঝরিয়া। ঝরিয়ার পরে কি লিখে নাও, বোকারো। বোকারো। হাজারিবাগ, নাম আশা করি শুনেছো। হাজারিবাগ, সরি হাজারিবাগ আর লেখার প্রয়োজন নেই, হাজারিবাগ নামটা কেটে দাও তো। কেন হাজারিবাগ জেলার মধ্যেই এই বোকারো, গিরিডি, রামগড়, এই তিনটে হাজারিবাগ জেলার মধ্যে, তাই আর আলাদা করে হাজারিবাগ লেখার প্রয়োজন নেই। নেক্সট ঝাড়খণ্ড দেখলাম, ঝাড়খণ্ডের পরে লিখে নাও ওড়িশা। ওড়িশা, ওড়িশার মধ্যে কোথায় কোথায়, ওড়িশার মধ্যে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ তালচের, যেখানে কিন্তু তালচেরে কি রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে তালচের। এই তালচের লিখে নাও বৃহত্তম সঞ্চয় ভাণ্ডার। কোশ্চেন আছে কিন্তু, বৃহত্তম সঞ্চয় ভাণ্ডার, সঞ্চয় ভাণ্ডার মনে থাকবে, সঞ্চয় ভাণ্ডার হচ্ছে। অর্থাৎ এই তালচেরে সব থেকে বেশি পরিমাণ কয়লা সঞ্চিত রয়েছে। এছাড়া সম্বলপুর জেলার গামেরা, রামপুর গামেরা, নোট ডাউন করো, রামপুর গামেরা। কোশ্চেন কিন্তু এরকম আসে যে গামেরা কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত, নাম আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন রাজ্য, কোন রাজ্যের মধ্যে কোন কয়লা উত্তোলন রয়েছে। নেক্সট নোট ডাউন করো, ছত্তিশগড়। ছত্তিশগড়, এই ছত্তিশগড়ের মধ্যে উল্লেখযোগ্য কোনটা ভালো করে দেখো, এটা মেনলি মহানদী এবং তার যে উপনদী ব্রাহ্মণী এর উপত্যকায় গঠিত হয়েছে। কি কি, তাতাপানি, রামখোলা, লক্ষণপুর। নোট ডাউন করো, তাতাখানি, এটা দিয়ে কোশ্চেন এসছে, তাতাখানি, লক্ষণপুর, লক্ষণপুর, রামখোলা, আরেকটা নাম খেয়াল পড়ছে না, বিশ্রামপুর নাকি একটা আছে, ফাঁকা রাখো, পরে মনে পড়লে অ্যাড করে নিও। হচ্ছে, হ্যাঁ কি না। এছাড়াও লিখে রাখো ছত্তিশগড়ের মধ্যে বিলাসপুর, বিলাসপুর, কোবরা উল্লেখযোগ্য কিন্তু, বিলাসপুর, কোবরা ওইগুলো কিন্তু উল্লেখযোগ্য। সেন্দুরগড়, সেন্দুরগড় উল্লেখযোগ্য। একটু কিন্তু ভালো করে এগুলো নোট ডাউন করো পর পর, বুঝতে পারলে। চলো এরপর লেখো পশ্চিমবঙ্গ, WB বলে লিখছি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের নাম বলা উচিত, বলা উচিত পশ্চিমবঙ্গের মধ্যে রানীগঞ্জ। রানীগঞ্জ, রানীগঞ্জ, রানীগঞ্জ। রানীগঞ্জ সম্বন্ধে একটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন রয়েছে, যে রানীগঞ্জ হচ্ছে ভারতের প্রাচীনতম, বৃহত্তম বলে বলার ঠিক না, কিন্তু প্রাচীনতম, ঠিক আছে রানীগঞ্জ। এই রানীগঞ্জ ছাড়া আর কোথায়, মেজিয়া, লিখে নাও মেজিয়া। এছাড়া পশ্চিমবঙ্গ তো হলো, এরপর লেখো MP লিখছি, MP মিন্স মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মধ্যে কোন কি উল্লেখযোগ্য লিখে রাখো, মধ্যপ্রদেশের মধ্যে উমারিয়া, সোহাগপুর, উমারিয়া, সোহাগপুর, উমারিয়া, সোহাগপুর, ঠিক আছে। লাস্ট নোট ডাউন করো, তেলেঙ্গানা, তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যের উল্লেখযোগ্য কি আছে, তেলেঙ্গানার মধ্যে উল্লেখযোগ্য আছে খাম্মান আর ওয়ারাঙ্গল, ঠিক আছে। তো এই দুটো জেলার মধ্যে, এই দুটো জেলার নাম, জেলার নাম তো ইম্পর্টেন্ট নয়, তার মধ্যে লিখে রাখো সিঙ্গারেনি, সিঙ্গারেনি, তন্দুর, সিঙ্গারেনি, তন্দুর। তারপর লেখো হচ্ছে একটা জায়গার নামটা ভুলে গেলাম, খুব ভালো নাম, রামগন্ডম, মনে পড়েছে, রামগন্ডম, রামগন্ডম। এই তিনটে কিন্তু তেলেঙ্গানার মধ্যে উল্লেখযোগ্য। তাহলে দেখো মোটামুটি ঝাড়খণ্ডের মধ্যে উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা উল্লেখযোগ্য কয়লা খনি নিয়ে কিন্তু আলোচনা করলাম, ঠিক আছে, অসুবিধা নেই। চলো এরপরে আমরা আলোচনা করব কোনটা, গন্ডোয়ানা কমপ্লিট হলো,
এরপর আলোচনা করবো টার্সিয়ান কয়লাক্ষেত্র। এই টার্সিয়ান কয়লাক্ষেত্র কোথায়? এই টার্সিয়ান কয়লাক্ষেত্র কোথায় বলতে মানে কোন যুগে সৃষ্ট? দেখো এক্ষেত্রে টার্সিয়ানের ক্ষেত্রে সেই অর্থে কোনো যুগ না বললেও এটুকু বলতে পারি যে হিমালয়ের পাদদেশ, ঠিক আছে, এই কথাটা কিন্তু উল্লেখযোগ্য, হিমালয়ের পাদদেশ। এবার সময়টা কত? সময়টা নোট ডাউন করো, 6 থেকে 7 কোটি বছর পূর্বে। ওকে, ঠিক আছে, যেটা ওখানে ছিল 28 থেকে 30 কোটি বছর পূর্বে, এখানে কিন্তু 6 থেকে 7 কোটি বছর পূর্বে। এখানে কোন ধরনের কয়লা পাওয়া যায়? এখানে দুটো, একটা হচ্ছে নিম্নমানের পিট আর লিগনাইট। ওকে, এই দুই ধরনের কয়লা কিন্তু পাওয়া যায়। এবার তাহলে কোন কোন জায়গায় পাওয়া যাচ্ছে, চলো ফার্স্ট ইনফরমেশন নোট ডাউন করো। আমি লিখছি J&K, তোমরা ফুল ফর্ম লেখো জম্মু কাশ্মীর বলে। J&K জম্মু কাশ্মীরে কোথায়? পুঞ্চ আর বিয়াসি, পুঞ্চ এবং বিয়াসি, পুঞ্চ এবং বিয়াসি। নেক্সট নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায়? দার্জিলিং। দার্জিলিংয়ের কোন এক্সাক্ট জায়গার নাম বললে? বাগড়াকোট তিনধরিয়া। নামগুলো ইম্পর্টেন্ট, বাগড়াকোট তিনধরিয়া, বাগড়াকোট তিনধরিয়া। এই পয়েন্টগুলো যেভাবে লেখাচ্ছি একটু তোমার দায়িত্ব মনে রাখার হচ্ছে। সিকিম, সিকিমের মধ্যেও কিন্তু বর্তমান কোথায়? রঙ্গিত, রঙ্গিত নদীর তীরে, রঙ্গিতে কিন্তু অবস্থিত সিকিমের ক্ষেত্রে বললাম। সিকিম ছাড়াও এরপর লিখে রাখো AN, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশে কোথায়? মিরি নামক স্থানে। নেক্সট লিখবে আসাম, আসাম, আসামের কোথায়? লিখে রাখো আসামের হচ্ছে মাকুম, মাকুম নামক একটি জায়গায়, মাকুম। ওকে, লাস্ট স্টার দিয়ে পয়েন্ট করে, এটা কিন্তু একটা ইনফরমেশন। TN তামিলনাড়ু লেখো, তামিলনাড়ুর মধ্যে লেখো যে নিভেলি, যার কথা আমি বলেছি আগে। এই নিভেলির স্পেশাল ইনফরমেশন কি? এই নিভেলির স্পেশাল ইনফরমেশন হলো এটি বৃহত্তম লিগনাইট খনি। ওকে, বৃহত্তম লিগনাইট খনি, মনে থাকে যেন, বৃহত্তম লিগনাইট খনি, আর বৃহত্তম। অরুণাচল প্রদেশের নামটা বলুন একটু, কি আছে? অরুণাচল প্রদেশে মিরি, ময়সি রয়েসি, আচ্ছা। ঠিক আছে। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বোঝা গেল? হ্যাঁ কি না? দেখো এক সাইডে আমি গন্ডওয়ালা তার রেসপেক্টে গোটা কভার করলাম, টার্সিয়ান তার রেসপেক্টে কভার করলাম। তাহলে এটা মনে রাখবে, হিমালয়ের পাদদেশে যে কটাই পাওয়া যায় খুব নিম্নমানের পিট আর লিগনাইট কয়লা পাওয়া যায়, আর সেগুলো খুব একটা ইউজেবল নয়, ঠিক আছে। চলো নেক্সট আমাদের যেটা জানার প্রয়োজন, যে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো দিয়ে কোশ্চেন আসে, আজকে বেশি করাবো না ইনফরমেশন। আজকে রাত্রিবেলায় আমি গ্রুপে বলে দেবো, সিলেবাস বলে দেবো। এই রোববার 7 তারিখ কিন্তু পরীক্ষা নেব, এই ব্যাচের ক্ষেত্রে প্রথম পরীক্ষা কিন্তু 7 তারিখ নেব। প্রত্যেকের কিন্তু এই পরীক্ষাগুলোয় যতটা পারো অ্যাটেন্ড করা উচিত। দেখো ইনফরমেশন, এই ইনফরমেশনে যদি বলা হয় যে, ভালো করে শুনো, রাজ্য ওয়াইজ র্যাঙ্ক, এই র্যাঙ্ক কিন্তু জানো কোশ্চেন আসে, র্যাঙ্ক, রাজ্য ওয়াইজ র্যাঙ্ক 1 2 3। তোমরাই বলো কি মনে হয় কয়লা উৎপাদনে কোন রাজ্য প্রথম? ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গ কেন হতে যাবে? ওইটুকু জায়গায় মাত্র ঝাড়খণ্ড প্রথম। দ্বিতীয় কোন রাজ্য? দ্বিতীয় হচ্ছে উড়িষ্যা। ছত্তিশগড়, লাস্ট ডেটা অনুযায়ী ছত্তিশগড়। আর থার্ড হচ্ছে উড়িষ্যা। ওকে, তবে উড়িষ্যার ক্ষেত্রে একটা প্রথম আছে, কি বলতো? সঞ্চয়ে প্রথম, সঞ্চয়ে প্রথম, মনে থাকবে। অর্থাৎ উড়িষ্যায় যে কয়লা খনিগুলো রয়েছে, দেখা গেছে যে একটা সার্ভে অনুযায়ী যে ওই যে উড়িষ্যার যে কয়লা ক্ষেত্রগুলি, সেখানে অনেক বেশি কয়লা সঞ্চিত রয়েছে এখনো পর্যন্ত, হ্যাঁ কি না? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর লিগনাইট কয়লা সব থেকে ভালো কোথায় পাওয়া যায়? লিগনাইট কয়লা সব থেকে ভালো পাওয়া যায় হচ্ছে নিভেলিতে, মনে থাকবে, হ্যাঁ কি না? বোঝা গেছে? দেখো এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোনো অসুবিধা নেই। দেখো এরপরে, এটা তো মনে হচ্ছে যে ভারতের স্থান কিরকম, কে বলবে? ভারতের স্থান কত? ভারতের স্থান কত?
দেখো এই ভারতের স্থান বলে না দুটো ভাগ করা প্রয়োজন। এটা দিয়ে কিন্তু অনেক জায়গায় অনেক বইতে কিন্তু একটা সমস্যার জায়গা রয়েছে। একে আমি দুটো ভাগ করে বলি, নাহলে না স্টুডেন্টদের ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হয়। ভারতের স্থান দিলেই কোশ্চেনটা খুব ডাউটফুল তৈরি, এটা মানে কোশ্চেনের লাইনটা না পড়লে কিন্তু সমস্যা হয়। দেখো উৎপাদক যদি বলি, উৎপাদক অর্থাৎ কতটা উত্তোলন করা হচ্ছে, তার রেসপেক্টে ভারতের স্থান সেকেন্ড। যদি বলা হয় যে ভারতের মধ্যে কতটা সঞ্চয় আছে বা সঞ্চিত আছে, তখন কত হবে সঞ্চিত বা মানে সঞ্চিত কয়লার ভান্ডারের দিক থেকে ভারতের স্থান কিন্তু ফিফথ। মনে থাকবে, একটা সেকেন্ড একটা হচ্ছে ফিফথ। ক্লিয়ার? হ্যাঁ কি না ভালো করে দেখো। কোনো অসুবিধা হলে বলো আমাকে, কোনো অসুবিধা হলে বলো। ক্লিয়ার হয়েছে না হয়নি? দুটো ব্যাপারটা বুঝতে পারলে কি কি মানে কিভাবে কোশ্চেন আসে বা কি ব্যাপার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখো দুটো দিক দিয়ে কিন্তু কোশ্চেন আসে, এই দুটো দিক দিয়ে কিন্তু আমাদের পড়তে হবে। হচ্ছে এইবার মনে তো প্রশ্ন এটাও নিশ্চয় আসছে, উৎপাদনে তাহলে প্রথম কোন দেশ, সঞ্চয় তাহলে প্রথম কোন দেশ? উৎপাদনে প্রথম হচ্ছে চীন ফার্স্ট, আর সঞ্চয়ে প্রথম হচ্ছে ইউএসএ আমেরিকা ফার্স্ট। বোঝা গেল? এই ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু করা প্রয়োজন হয়েছে। আর একটা ইনফরমেশন, প্রাচীনতম আমি বলেছি তো, প্রাচীনতম তাহলে কোথায় বললাম এক্ষুনি, তাড়াতাড়ি বলো বলো বলো। রানীগঞ্জ। রানীগঞ্জ, রানীগঞ্জ এইটা তো সবাই জানলে। রানীগঞ্জে কত সালে প্রথম কয়লা উত্তোলন শুরু হয়? কত সালে শুরু হয়? লিখে নাও 1774। আচ্ছা, আর একটা ইনফরমেশন দেওয়া প্রয়োজন, ফার্স্ট সেকেন্ড থার্ডের র্যাঙ্ক তো পড়লে, পশ্চিমবঙ্গের র্যাঙ্ক কত? যেহেতু পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কাজে লাগে, পশ্চিমবঙ্গের র্যাঙ্ক হচ্ছে সেভেন্থ, সপ্তম। ওকে চলো, রানীগঞ্জ প্রাচীনতম। এরপরে কয়লা যে উৎপন্ন হচ্ছে, যেটা উৎপন্ন হচ্ছে সেটাকে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেওয়া হবে। সেই ডিস্ট্রিবিউশনের দায়িত্ব কার? ডিস্ট্রিবিউশনের দায়িত্ব কিন্তু ভারত সরকারের। ভারত সরকার 1972-73 সালে সমস্ত কয়লা খনির জাতীয়করণ করে। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সমস্ত কয়লা খনির জাতীয়তাকরণ। ওকে, জাতীয়করণ মানে কি? ন্যাশনালাইজ হয়ে যাওয়া, মানে এটার আর কোনো ব্যক্তিগত মালিকানা নেই, জাতীয়করণ করছে। এর রেসপেক্টে 1975 সালে গঠিত হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড। কোল ইন্ডিয়া লিমিটেড কোম্পানি, মনে থাকবে, কোল ইন্ডিয়া লিমিটেড কোম্পানি। যার হেডকোয়ার্টার কোথায় বলতে পারবে? যার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতার নিউ টাউনে। কলকাতার নিউ টাউনে কোল ইন্ডিয়া মোড় বলে একটা মোড়ই রয়েছে, যে ডিসাইড করে যে উৎপাদিত কয়লা বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হবে, এছাড়া রপ্তানিতে ভারত কোন কোন দেশে পাঠাবে। যেমন বাংলাদেশ, নেপাল, ভুটানে কিন্তু বিটুমিনাস কয়লা পাঠানো হয়, এবং যে অ্যান্থ্রাসাইট কয়লা পাঠানো হয় সে উৎপন্ন হয় সেটা নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতে যায়। ঠিক আছে, চলো একটা ছোট করে লিখে রাখা দরকার যে রপ্তানি বাণিজ্য, কোনো ইনফরমেশন যেন ছেড়ে না যায়। রপ্তানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্যে দুরকম কয়লা। উত্তম মানের কয়লা বলতে কোনটা? উত্তম মানের বলতে অ্যান্থ্রাসাইট, যেটাই মুখে বলছি তোমরা শুনে লেখো বা নিয়ে নাও, অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস। এই অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস ভারত থেকে যে রপ্তানি করা হয়, তিনটে দেশ কিন্তু উল্লেখযোগ্য রপ্তানি, অর্থাৎ পাঠানো হচ্ছে, পাঠিয়ে একটা বৈদেশিক মুনাফা আয় করা হচ্ছে। অস্ট্রেলিয়া ইম্পর্টেন্ট, অস্ট্রেলিয়াতে এই ভালো টাইপের কয়লা দেওয়া হয়। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া ভারতের সঙ্গে মানে কোল ইন্ডিয়ার সঙ্গে খুব ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আর হচ্ছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড। ওকে, আর বাকি যে আরো নিম্নমানের কয়লা, পিট ও লিগনাইট, যেটাকে আমরা নিম্নমানের কয়লা বলি, এটা কোথায় কোথায় হচ্ছে, এটা কোথায় কোথায় পাঠানো হয়? এটা প্রতিবেশী দেশগুলোতে কিন্তু রপ্তানি করা হয়, নেপাল, ভুটান আর হচ্ছে বাংলাদেশ। নেপাল, ভুটান, বাংলাদেশে কিন্তু রপ্তানি করা হয়। তোমরা কিন্তু এই তথ্যগুলো লিখে রাখো। হচ্ছে হচ্ছে তো বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। দেখো নেক্সট যে ভূগোল ক্লাস, পরশুদিনের যে ভূগোল ক্লাস দেওয়া আছে, পরশুদিনের ভূগোল ক্লাসে আমরা প্রথমে আলোচনা করব আকরিক লোহা সম্পর্কে। আকরিক লোহা সম্পর্কে সেই একইভাবে তার প্রতিটার ভাগ, তারপরে তার কালার,
তা কোথায় কোথায় পাওয়া যায় সেরকম আলোচনা করার পরে প্রাপ্তি স্থান কোথায় কোথায় কোন রাজ্য অনুযায়ী কোন কোন জায়গা, ওটা হয়ে গেলে চলে যাব ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের পরে চলে যাব খনিজ তেল, খনিজ তেলের পরে বক্সাইট, অভ্র, যা যা পয়েন্ট আছে, যা যা নাম আছে আমরা কিন্তু পরপর পরপর করে যাব। তারপরে সেরকমভাবে আমরা 1 2 3 সাজাবো, যেগুলো তুলনামূলক তুলনামূলক মানে অতটা ইম্পর্টেন্ট নয়। যেমন সোনা, সোনা উৎপাদনে প্রথম কে? কর্ণাটক, দ্বিতীয় কে? ঝাড়খণ্ড। এই যে এই ইনফরমেশনগুলো, হীরা উৎপাদনে প্রথম কে? মধ্যপ্রদেশ, দ্বিতীয় কে? অন্ধ্রপ্রদেশ। এই যে ইনফরমেশন, ডলোমাইট, ডলোমাইটটা প্রথম ছত্তিশগড়, দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ। এই একদম পরপর পরপর যে ব্যাপারগুলো, মোটামুটি 3টে ক্লাস লাগবে বলে আশা করা যায়। 3টে ক্লাসের মধ্যে আমি যতটা ইনফরমেশন দেওয়ার জানা থাকবে, প্রতিটা আপডেটেড তথ্য সেগুলো কিন্তু আমি নোট ডাউন করাবো। ঠিক আছে? হয়েছে লেখা প্রত্যেকের? রেসপন্স হ্যাঁ করো। স্যার। হ্যাঁ স্যার, চলো হয়েছে। আজকে তাহলে এতটাই। এই এই ভূগোলের এই পার্টটা পর্যন্ত কিন্তু পরীক্ষা নেব আমি। আজকে রাত্রিবেলা গ্রুপে সিলেবাস বলে দিচ্ছি, পড়তে থাকো। যার যে ক্লাস নেই আমার কাছে কেউ রেকর্ডিং চেয়ে নেবে। ঠিক আছে? এই রোববার কিন্তু অনলাইনে পরীক্ষা নেব। ওকে, চলো আজকে তাহলে এতটাই।